আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জিনিয়া কবি সূচনা। আমাদের আজকের বিষয় কিডনি ডায়ালিসিস এবং কোভিড-19। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে সরাসরি যুক্ত আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মামুন মুস্তাফি, প্রধান কিডনি রোগ বিশেষজ্ঞ, গণস্বাস্থ্য কেন্দ্র। একই সাথে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিনিয়র কনসালটেন্টের পাশাপাশি হাসপাতালটির পরিচালকের দায়িত্বে রয়েছেন। প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে ডাক্তার মামুন মুস্তাফি। একদম শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি প্রধান কিডনি রোগ বিশেষজ্ঞ গণস্বাস্থ্য কেন্দ্রের, কিডনি ডায়ালিসিস ও কোভিড-19, এই যে কোভিড-19 ইস্যুটাতে সবচেয়ে বেশি ভালনারেবল শুরু থেকে বলা হচ্ছে অন্যতম যারা কিডনি রোগী তারা, সেক্ষেত্রে আসলে ম্যানেজমেন্টটা কি? যাদের আগে থেকেই এই ক্রনিক ডিজিজটা আছে তাদের ব্যবস্থাপনাটা কি হবে কোভিড-19 এর ক্ষেত্রে? এটা আমার প্রথম প্রশ্ন। ধন্যবাদ সূচনা, ধন্যবাদ চ্যানেল 24 এর সকল কলাকুশলী এবং আজকের দর্শকদের। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কোভিড এবং কিডনি বিভিন্নভাবে কিডনি এফেক্ট হতে পারে বা কিডনি সমস্যা একটা ইস্যু হতে পারে কোভিড সময়ে। আপনি যেভাবে বলেছেন যে যার কিডনির কোনো সমস্যা নাই, এই রোগীটারও যদি, এই মানুষটারও যদি কোভিড প্রবলেম হয় এবং কোভিড যদি মারাত্মক হয়, তাহলে তার নতুন করে কিডনির সমস্যা দেখা দিতে পারে। আবার যার সাধারণ কিডনি প্রবলেম আছে, তার কোভিড হলো, তাহলে তার কিডনির সমস্যাটা বেড়ে যেতে পারে। এই দুই রকম পেশেন্টই যারা কখনো ডায়ালিসিস লাগে নাই, তাদের ডায়ালিসিস লাগতে পারে। আবার হতে পারে এমন যারা কিডনি রোগ নিয়ে, কিডনি প্রবলেম হয়ে গেছে, যারা ডায়ালিসিস করছেন, তাদেরও কোভিড হতে পারে এবং তার তখন ডায়ালিসিসটা কোথায় কিভাবে হবে। এই হলো আসলে আমি আপনার প্রশ্নে যতটুকু বুঝলাম, আমি এই তিনটা ইস্যু হতে পারে কোভিড পরিস্থিতিতে কিডনি নিয়ে। জি, আমি ব্যবস্থাপনার কথাটাই জিজ্ঞেস করছিলাম সেক্ষেত্রে। আসলে ব্যবস্থাপনাটা তো এই পুরো তিন ধরনের পেশেন্টের জন্যই ব্যবস্থাপনাটা একটা সামগ্রিকভাবে ব্যবস্থাপনা করতে হবে, ঠিক না? প্রথম যে পেশেন্টের গ্রুপটা, যারা আগে কখনো কিডনি প্রবলেম ছিল না, তারা কোভিড প্রবলেম নিয়ে ভর্তি হলো হাসপাতালে। স্বাভাবিকভাবে যারা বেশি খারাপ, বেশি অসুস্থ, তারাই ভর্তি হবে হাসপাতালে। এই সমস্ত পেশেন্টগুলো সাধারণত কোভিড ডেডিকেটেড হাসপাতালে থাকবে, বা এখন বর্তমান পরিস্থিতিতে যে বাংলাদেশের সমস্ত কর্পোরেট হাসপাতালগুলো আছে, যেখানে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে, ডায়ালিসিস, ভেন্টিলেশন, হার্টের প্রবলেম, সেই সমস্ত হাসপাতালেই ভর্তি থাকার কথা। এখানে আসলে একটা ক্লিনিক্যাল টিম থাকার কথা, যারা একজন ইন্টেন্সিভিস্ট থাকবেন, একজন রেসপিরেটরি বা চেস্ট ফিজিশিয়ান থাকবেন এবং একজন কিডনি ফিজিশিয়ান থাকবেন আমাদের মতো। এরা মিলে একটা জয়েন্টলি একটা টিম থাকার কথা। এই টিম মিলে ডিসিশন করবেন যে তার কিডনি ডায়েট কি হবে, তার ওষুধের ডোজটা কি হবে, তার ফ্লুইড ম্যানেজমেন্ট, কারণ ফ্লুইড যদি আমরা বেশি দিই তাহলে কিডনি বের করতে পারবে না, পেশেন্টের আগেই শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। আবার যদি কিডনিতে, এই পেশেন্টে আমি পানি একদমই কম দিই, তাহলেও কিডনিতে রক্ত সাপ্লাই কম হবে, তাহলেও কিডনি প্রবলেম হবে। সুতরাং এটা খুব একটা ডেলিকেট ইস্যু। এই টিম ওই সময় সিদ্ধান্ত নেবেন এভরিডে সকালে এবং বিকালে তার ম্যানেজমেন্ট ইস্যুটা কি হওয়া উচিত। অন্যান্য সময় যেমন একটা পেশেন্টের যদি ম্যালেরিয়া হয়, তখন যার যদি ডায়ালিসিস লাগে, কিন্তু তার চাইতে কোভিড পেশেন্টের যদি কিডনি প্রবলেম হয়, তাহলে সাধারণত আমরা একটু আগে ডায়ালিসিস দেই, কারণ এই পেশেন্টটা নানান কারণে ডায়ালিসিসটা একটু আগে থেকে শুরু করতে হয়। এবং এই ডায়ালিসিসটাও অন্যান্য রোগীদেরকে যেভাবে ডায়ালিসিস দেয়, ঠিক সেই রকম ডায়ালিসিস না, এটা একটু স্পেশালাইজড ডায়ালিসিস। এখানে পেশেন্টকে যেহেতু পেশেন্টের তখন শকে থাকে, পেশেন্টের শরীর থেকে ব্লাড বের করতে গেলে পেশেন্টের আরো খারাপ হয়ে যেতে পারে। এজন্য খুব ডেলিকেট একটা ডায়ালিসিস এটা দিতে হয় এই সময়টাতে। এটা খুবই টেকনিক্যাল ইস্যু, এটা আমার মনে হয় এখানে আলোচনা করাটা মানে যুক্তিসঙ্গত হবে না। বাট দর্শকদের এটুকু জানা উচিত যে এটা একটা খুব ডেলিকেট জিনিস, সূক্ষ্ম জিনিস, এবং খুব এক্সপার্ট হাতে এই ডায়ালিসিসটা হতে হয়, এবং মেশিনটাও অনেক সময় ডিফারেন্ট টাইপের মেশিন হয়। তাহলে আসলে অনেক রোগী তো কোভিড-19 যারা ঘরে বসে, বলা হয় যে ঘরেও এই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব যদি ভালনারেবল সিচুয়েশনে না যায় বা কোমোবিলিটি না থাকে। সেক্ষেত্রে এরকম হয়তো বাড়িতে আছে, এর মধ্যেই হয়তো তার অবস্থাটা খারাপের দিকে গেল বা তার ডায়ালিসিস দরকার। এই লক্ষণটা আসলে কিভাবে বুঝবে? কোন সময়টা আসলে একজন নন কিডনি পেশেন্ট কিন্তু কোভিড-19 আক্রান্ত, সে কোন স্টেজে গিয়ে বুঝবে যে তার আসলে ডায়ালিসিস দরকার? ধন্যবাদ সূচনা। আপনি জানেন যে কোভিড পেশেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মারাত্মক, ডেঞ্জারাস সাইনটাই হলো শ্বাসকষ্ট।
তাই না? এই শ্বাসকষ্ট কিন্তু যদি চেস্টের লাংসে ইনভলভমেন্ট হয়, লাংস ইনভলভ করে যায়, তাহলেও শ্বাসকষ্ট হতে পারে। আবার যদি কিডনি প্রবলেম হয়ে কিডনি পেশাব ঠিক মতো বের করতে না পারে, তাহলেও শ্বাসকষ্ট হতে পারে। তো এটা হলো একমাত্র ইম্পর্টেন্ট সাইন। যখনই রোগীর কাশিটা শ্বাসকষ্টের পরিণত হবে, তখন কিন্তু হাসপাতালে থাকাটা চরম বোকামি। তখন যে কোনোভাবে একটা কোভিড হাসপাতালে যেতে হবে, তারপরে হাসপাতালের কর্তৃপক্ষ ডিসাইড করবেন যে ওখানে চিকিৎসা করা যাবে না কোনো ডায়ালিসিস সেন্টারে পাঠাতে হবে। সো শ্বাসকষ্টটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু রোগীর বোঝার জন্য যে অনেক খারাপ হতে যাচ্ছেন। জি, আরেকটা বিষয় আপনি বলছিলেন যে ব্যবস্থাপনাটা, যারা কিডনি পেশেন্ট আছেন তারা যদি কোভিড-19 আক্রান্ত হন, সেক্ষেত্রে আসলে ব্যবস্থাপনাটা কি হবে? প্রথম গ্রুপটা আমি যেটা বললাম, যারা মানে মারাত্মক কিডনি রোগী, কোভিড রোগী, তাদের কিডনি প্রবলেম হলো, এটা তো আসলে রোগী কিছু করার থাকে না, ডাক্তারই তখন হাসপাতালে থাকে, ডাক্তার ডিসাইড করে কখন কি হবে। আর এক্সট্রিম যেটা হলো, যারা ডায়ালিসিস নিচ্ছেন তাদের কোভিড প্রবলেম হলে তারাও কিন্তু একটা হাসপাতালের সাথে সংযুক্ত, কারণ ডায়ালিসিস নিতে তার সপ্তাহে 2বার বা 3বার হাসপাতালে যেতে হচ্ছে। তখন কিন্তু এই হাসপাতালে বলছেন যে আমার এইরকম জ্বর আসছে, তো এই হাসপাতালে তখন সেই ব্যবস্থা করা যায়। এটা আমি পরে আসবো কিভাবে ইনস্টিটিউশনাল ডায়ালিসিস করা যায়। কিন্তু মাঝখানে যারা গ্রুপ, যে গ্রুপ, এই গ্রুপটা হলো সবচেয়ে বিপদের গ্রুপ, কারণ তাদের কিডনি প্রবলেম হয়তো ক্রিয়াটিন 2 বা সামান্য কিডনি প্রবলেম আছে। তারা তো আসলে কোনো হাসপাতালের সাথে ওইভাবে সিরিয়াসলি অ্যাটাচড না। এই সব পেশেন্টগুলোই যখন কোভিড প্রবলেম হয়, তখন এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ঘুরতে ঘুরতে পেশেন্টের অবস্থা শেষ হয়ে যায়। তো এই কারণে আসলে যে সমস্ত কিডনি রোগী, তারা অনেকেই জানেন যে তাদের কি করতে হবে। আমাদের পেশেন্ট যারা ক্রনিক কিডনি পেশেন্ট, তাদেরকে আমরা বলে রাখি যে আপনার এই সিমটমগুলো ইম্পর্টেন্ট, আপনি এইগুলো সাবধানে থাকবেন, এই সমস্ত জ্বরজারি, অসুখ বিসুখ, ডায়রিয়া হলে আপনি ইমিডিয়েটলি এই ব্যবস্থা করবেন। সুতরাং যাদের কিডনি প্রবলেম সামান্য আছে, তাদেরকে বলাই আছে, তাদের যে কোনো প্রবলেম, নতুন কোনো ইস্যু তৈরি হলে, যে কোনো ইনফেকশন, যে কোনো নতুন ওষুধ, যে কোনো জার্নি, যে কোনো হোয়াট এভার ইট ইজ, যে কোনো করার আগে তার ফিজিশিয়ানের সাথে একটা যোগাযোগ করে। যখনই কিডনি পেশেন্টের কোভিড ইস্যু দেখা দেবে, সাথে সাথে তার ফিজিক্যালি হোক বা অনলাইন হোক, তার অরিজিনাল কিডনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। সেখানে যদি যোগাযোগ করতে কোনো কারণে না পান, তাহলে কাছের হোক বা ডিস্ট্যান্ট হোক, যে কোনোভাবে কোনো কিডনি ফিজিশিয়ান বা অ্যাটলিস্ট কোনো মেডিসিন ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করবেন যে তার এই প্রবলেম হয়েছে। যদি সম্ভব হয় বাসায় থেকে উনি ব্লাড পাঠিয়ে এই টেস্টগুলো করাবেন, যে যদি একটু বাড়ে তাহলে ইমিডিয়েটলি হাসপাতালে আসবেন। সো মোস্ট ইম্পর্টেন্ট হলো যে ওনাকে তখন কন্ট্যাক্টে আসতে হবে, আইদার ওনার ফিজিশিয়ান বা ওনার নতুন কোনো কিডনি ফিজিশিয়ান, বা যে কোনো হাসপাতালের কন্ট্যাক্টে এসে তাকে তার কিডনি এবং চেস্টটা রিভিউ করতে হবে, যেটা ধীরে ধীরে বাড়ছে কিনা। তাহলে কোভিড স্পেশালাইজড হসপিটাল যেগুলো, সেখানে তো অবশ্যই কিডনি রোগ বিশেষজ্ঞ থাকতে হবে, কারণ যেহেতু কোভিড-19 আক্রান্ত হলে ডায়ালিসিস করার দরকার হয়। এটার প্রয়োজনীয়তা তো রয়েছে তাহলে কোভিড স্পেশালাইজড হসপিটালগুলোতে। অবশ্যই অবশ্যই, কারণ কোভিড একটা মাল্টি সিস্টেম ডিজিজ। কোভিড প্রধানত চেস্ট ইনভলভ করে, লাংস ইনভলভ করে, তারপরেই কিডনি ইনভলভমেন্ট এবং হার্ট এবং ব্রেনও ইনভলভমেন্ট হচ্ছে। কোভিডে ব্লাড ক্লট হয়ে যায়, সুতরাং একজন হেমাটোলজিস্ট দরকার। সো চেস্ট ফিজিশিয়ান, ইন্টেন্সিভিস্ট, কিডনি ফিজিশিয়ান, কার্ডিওলজিস্ট, হেমাটোলজিস্ট, এই ফুল টিম যদি না থাকে, এবং ফুল টিমে একজন থাকলে হবে না, কারণ আপনি জানেন ডাক্তাররাও অসুস্থ হয়ে যাচ্ছে, এই 5 জনের একজন সিক হয়ে গেলে ওই ডিপার্টমেন্টটা বন্ধ হয়ে যাবে। সো একটা ব্যালেন্স টিম থাকবে, যারা ব্যাকআপ থাকে সবসময়। অ্যাটলিস্ট 3 জনের একটা ব্যাকআপ না থাকলে কিন্তু একজন ডাক্তার সিক হয়ে গেলে বাকি 2 জন কিন্তু আবার বেশি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এরকম যদি কমপ্লিট একটা সিস্টেমে কাজ করা যায়, তাহলেই আউটপুট ভালো হবে হাসপাতালের, রোগীরা ভালো সার্ভিস পাবে এবং মৃত্যু হারও কমে যাবে। পুরো টিমকে আসলে প্রস্তুত থাকতে হবে কোভিড-19 হসপিটালগুলোতে বা স্পেশালিস্ট যে হসপিটালগুলো রয়েছে, সেখানে আসলে এই ধরনের একটা টিম থাকতে হবে যাতে প্রপার ম্যানেজমেন্ট নেওয়া যায়। যেদিক থেকে বলা ঠিকই, কিন্তু আসলে থাকতে পারলে ভালো হতো। কিন্তু বাংলাদেশের মতো কনটেক্সটে, যেখানে আমার হোল বাংলাদেশে কিডনি স্পেশালি মাত্র 200 জন এই প্রায় 18 কোটি মানুষের জন্য, সেখানে কিডনি ফিজিশিয়ান সব জায়গায় ম্যানেজ করা ডেফিনেটলি খুবই ডিফিকাল্ট একটা ইস্যু। এবং যে হারে আমাদের রোগী বাড়ছে, সেক্ষেত্রে আসলে এত, যদি একটু বলেন যে এই যে আপনি বলছিলেন যে মাত্র 200 জন কিডনি ডাক্তার আছেন, বিশেষজ্ঞ আছেন, সেক্ষেত্রে আসলে সেটা সম্ভব কিনা বাংলাদেশে? এখন বর্তমান কনটেক্সটে আপনারা মিডিয়া কিন্তু খুব ভালো কাজ করছেন। আপনারা এই অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা যেমন হসপিটাল সার্ভিস দিচ্ছি, অনলাইন কিন্তু এখন আমরা চ্যারিটি সার্ভিসও দিচ্ছি, বিভিন্ন ফেসবুক, বিভিন্ন স্কাইপে বা জুম থেকে বিভিন্ন জায়গায় সার্ভিস আমরা দিচ্ছি, আমার মতো সবাই দিচ্ছে। তো সেইভাবে যে কোনো হসপিটালে যদি কিডনি ফিজিশিয়ান নাও থাকে,
তাহলে এই পরিস্থিতিতে যদি আমাকে বা অন্য কোনো কিডনি ফিজিশিয়ানকে কেউ যদি যোগাযোগ করে যে তুমি আমাদেরকে অনলাইন সার্ভিস, আমরা তোমাকে ডাটাটা দিব, তুমি আমাকে সার্ভিস অ্যাডভাইসটা দিবা, দরকার পেশেন্টটাকে ভিডিও দেখাই দিল, তা আমি দেখলে বুঝতে পারলাম। এইভাবে কিন্তু এই 200 জনকেও কিন্তু মাল্টিপল সেন্টার, বিভিন্ন সেন্টারে, এক একটা সেন্টার একজন হয়তো 4-5টা সেন্টারও সার্ভিস দিতে পারবে। যদি সেরকম অপশন হাসপাতাল করে, তাহলে ফিজিশিয়ান এটা দে লাভ টু ডু দিস থিংস টু গিভ সার্ভিস টু দ্য হিউম্যানিটি এন্ড চ্যারিটি। কোভিড-19 আক্রান্ত হয়ে যে ডায়ালিসিস দরকার হয় বা যে কিডনির সমস্যা হয়, সেটা কি দীর্ঘস্থায়ী হতে পারে? সাধারণত না। সাধারণত 90% রোগীর কোভিড ভালো হয়ে যাওয়ার পরে কয়েক সপ্তাহের মধ্যে কিডনিও ভালো হয়ে যাবে। তবে ইদানিং দেখা গেছে যে ইটালিতে, চায়নাতে এবং স্টেটসেও কিছু পেশেন্ট আছে যাদের কিডনি হয়তো উনি জানতেন না যে তার কিডনির সমস্যা একটু ছিল, তারপরে চেক আপে ছিল না বা অন্য কোনো কারণে উনি ডাক্তারের কাছে আসেন নাই, হয়তো কিডনি ক্রিয়াটিনিন একটু সামান্য বেশি ছিল, তারপরে কোভিড হয়েছে। এই জন্য বাকি যেটুকু কিডনি ভালো ছিল সেটুকু কোভিড ডিস্ট্রাকশন করে দেওয়ার পরে ভেরি রিয়ারলি 1%-এর মতো পেশেন্ট যারা স্থায়ীভাবে ডায়ালিসিস চলে গেছেন। কিন্তু এমনিতে কোভিড-19 ভালো হলে তার যদি আগে ক্রনিক কিডনি ডিজিজ না থাকে, তাহলে আসলে কিডনি কোভিড-19 থেকে সুস্থ হলে আসলে সে কিডনিটাও সুস্থ হয়ে যায় তার। জি জি জি, ঠিক বলেছেন। নিশ্চয়ই আমরা আরো অনেক কথা বলবো ডাক্তার মামুন মুস্তাফি আপনার সাথে, তবে আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির। দর্শক, সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানে সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, আরো একবার স্বাগত সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবির সূচনা। আমরা কথা বলছিলাম কিডনি ডায়ালিসিস ও কোভিড-19 এই বিষয় নিয়ে, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান কিডনি রোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মামুন মুস্তাফি। ডাক্তার মামুন মুস্তাফি, আমরা কথা বলছিলাম যে আসলে একজন কিডনি রোগী যিনি ক্রনিক, তার ব্যবস্থাপনা কি হবে, এবং কোভিড-19 আক্রান্ত হয়ে যদি তার ডায়ালিসিস দরকার হয় সেই ব্যবস্থাপনা কি হবে। আমি এখন আপনার কাছে জানতে চাই যে কিডনি রোগীদের নিয়মিত ডায়ালিসিস করতে হয় এবং এই সময়টাও তাদের আসলে হসপিটালগুলোতে যেতে হচ্ছে, সেক্ষেত্রে তাদের সবচেয়ে বেশি আশঙ্কা কোভিডে আক্রান্ত হয়ে যাওয়ার। সেক্ষেত্রে একজন কিডনি রোগী যখন আসছে হসপিটালে ডায়ালিসিস করাতে, সে কোভিড কিনা সবার পক্ষে তো টেস্ট করে আসা সম্ভব না, সেক্ষেত্রে আসলে করণীয়টা কি? প্রথম কথা হলো যে এখানে আমি যদি প্রসঙ্গটা আসে কিনা জানি না, কিডনি রোগীরা যারা ডায়ালিসিস করছে আমি জানি না তারা কি কারা কারা এই অনুষ্ঠান দেখছেন, বাট কিছু সাজেশন তো আমার তাদের জন্য দিতে হয়। আপনারা যখন ডায়ালিসিস করার জন্য বা কোনো কারণে ঘর থেকে বের হবেন, আপনি সাথে ঘরে বসে যে মাস্কটা পরবেন, পারতপক্ষে ঘরে ফিরে না আসা পর্যন্ত একটা সিঙ্গেল শ্বাসও মাস্কের বাইরে নেবেন না। মানে মাস্কটা আপনি কখনো 1 সেকেন্ডের জন্য খোলা ঠিক না। আপনি যেখানেই যান, আপনার কাছে মনে হয়তো কারোর সাথে দেখা হচ্ছে, আপনার সিস্টার বা ডাক্তার, যে তার কাছ থেকে তো করোনা হওয়ার কোনো চান্স নাই, এরকম এই প্রশ্নটা যেন না আসে। আপনি মনে করবেন আপনার সামনে যেই দাঁড়ানো থাকতে পারে, সে ড্রাইভার হোক কিংবা ডাক্তার হোক, সিস্টার হোক বা অ্যাটেন্ডেন্ট হোক, হুয়েভার ইজ, যে কোনো লোকের কাছ থেকে করোনা হতে পারে। আপনি মাস্কটা বাসায় পরবেন এবং বাসায় এসে মাস্কটা খুলবেন। আমরা ডায়ালিসিস করার সময় অনেক সময়, সবসময় বলি যে আপনারা কিছু খাবেন, কারণ ডায়ালিসিস করার সময় সুগার কমে যায়। কিন্তু এখন আমরা বলি যে আপনি যতটা সম্ভব ভারী জিনিস কম না খেয়ে আপনি চকলেট নিয়ে আসবেন, চিনির দানা নিয়ে আসবেন বা গুড় নিয়ে আসবেন, যাতে আপনাকে বেশিক্ষণ মুখটা খোলা না রাখতে হয়। আপনি খুলে রেখে আপনি এখন খিচুড়ি খাবেন বা আপনি চিকেন খাবেন বা কোনো ফল খাবেন, সেটা আমরা চাই না। আপনি শুধু চকলেট খেতে পারেন, সো দ্যাট আপনার মাস্কটা যেন খোলা না থাকে। দ্বিতীয়ত হলো যেটা সরকার এবং আমরা সবসময় বলে আসছি, যে আপনি নিরাপদ দূরত্ব মেনটেন করবেন। এটা অবশ্যই আপনার সামনের পেশেন্টকে আপনি কখনোই হাতের বডির টাচের মধ্যে আসতে দিবেন না, যাতে আপনাকে 3 ফিটের মধ্যে কেউ যেন না আসতে হয় সেটা খেয়াল রাখবেন। যদি দেখেন যে কোনো লোক মাস্ক ছাড়া আছে, তার থেকে যথেষ্ট সম্ভব দূরে থাকবেন। আপনার যদি দেখেন যে আপনার যেখানে গেছেন সেখানে কোনো লোক অসুস্থ, যে মনে হচ্ছে কাশি দিচ্ছে, জ্বর হচ্ছে, ওই এলাকাটা থেকে দূরে থাকবেন। যিনি আপনার ডায়ালিসিস করবেন সেইখানে কোনো স্টাফ অসুস্থ আছে কিনা সেটাও আপনি খেয়াল রাখবেন, যে আল্লাহ না করুক সে হয়তো খেয়াল করে নাই বা সে হয়তো লুকায় রাখছে, এমনও হতে পারে। সো আপনাকে খেয়াল রাখতে হবে এই সময়টাতে যে আপনি কোনো অসুস্থ মানুষের আশেপাশে আপনি যাবেন না। এটা হলো আপনার জন্য। প্লাস কথা হলো যে এই সময় আমরা অনেকে হাতে গ্লাভস ব্যবহার করি। গ্লাভস ব্যবহার করলে কি হয়, কি আপনার হাতের তালুটা বা হাতটা একটা সেফ থাকলো, কিন্তু গ্লাভসে কিন্তু আপনার করোনা লেগে গেল। এই করোনা লাগানো গ্লাভ যদি আপনার শরীরে কোথাও টাচ করেন, তাহলে কিন্তু আপনি শরীরে সেখানে করোনা লাগাই দিলেন।
সেটাতে যদি আপনি মাস্কটা এরকম ঠিক করতে গেলেন তাহলে মাস্ক থেকে আপনার এই ফেসে লেগে গেল। আপনি চোখ চুলকালেন বা মাথায় গেলেন তাহলেও কিন্তু এই মাস্ক থেকে আপনার শরীরে আপনি ছড়াই দিলেন। সেজন্য মাস্ক পরাটা অনেক সময় ডেঞ্জারাস। আপনি মনে করছেন হাতে কিছু লাগছে না, আপনি সেফ, এটা কিন্তু মোটেই ঠিক না। বরং রাদার মাস্ক গ্লাভসটা না পরে আপনি যদি খালি হাতে থাকতেন আর আপনি যদি একটা স্যানিটাইজার আপনার সাথে রাখেন, একটু পর পর এটা স্যানিটাইজার জন্য ঘুরবেন না, স্যানিটাইজার সাথে রাখবেন। তো যখনই আপনার সন্দেহ হবে আপনি স্যানিটাইজার দিয়ে হাতটা একটু ক্লিন করে নিলেন বা সাবান দিয়ে ধুয়ে নিলেন, তাহলে আপনি গ্লাভস পরার চাইতে বেশি নিরাপদ থাকবেন। এখন আসছে আপনার প্রসঙ্গটা যে করোনা পজিটিভ এবং করোনা নেগেটিভ। আমরা আসলে ডাক্তার, আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছে ডাক্তার হিসাবে এই আল্লাহর বান্দাদেরকে চিকিৎসা করার জন্য। এই সৌভাগ্য তো আল্লাহ মানুষকে মানে সবাইকে দেয় নাই। এই যে বিপদে পড়ে আল্লাহর বান্দা একজন আমার কাছে আসছে অসহায় হিসাবে, আমি তাকে চিকিৎসা করছি, এই সুযোগটা তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমার মনে হয় এইখানে যদি কোনো ডাক্তার, কোনো হাসপাতাল কোনো পেশেন্টকে না বলে, এটা তার জন্য, তার জীবনের জন্য সবচেয়ে বড় অন্যায়। সুতরাং কোনো পেশেন্টকে না বলা যাবে না। আমরা এখন যারা দীর্ঘদিন ধরে করোনার সাথে সংযুক্ত, আমি বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনেরও ন্যাশনাল কমিটির এক্সিকিউটিভ কমিটির মেম্বার। তো বাংলাদেশে মেডিসিন ডাক্তারদের যে সমস্ত কার্যক্রম সেগুলো আমরা জানি, কিডনি রোগীদের ব্যাপারটাও আমরা জানি। এখন জানি আমরা যে কোন পেশেন্টের কোভিড হচ্ছে। একটা পেশেন্ট এসে যখন আমাদের সামনে দাঁড়ায় বসে, তার সিমটমগুলো বলে, আমি তার যখন দেখি তখন বুঝতে পারি যে কোন পেশেন্টের কোভিড সম্ভাবনা, কোন পেশেন্টের কোভিড সম্ভাবনা না। দ্বিতীয় ইস্যু হলো যে এই পেশেন্টটা কতখানি মারাত্মক। এই পেশেন্টটা যদি জীবন মৃত্যু ঝুঁকি থাকে, যে আমি যদি তাকে এখন বলি যে আপনাকে আমি এখন নিচ্ছি না, আপনি অন্য হাসপাতালে যান, তাহলে রাস্তায় তার অবস্থাটা আরো খারাপ হয়ে যাবে বা একটা আরো দুর্ঘটনা ঘটতে পারে। এই জিনিসটা তখন ডাক্তারকে অ্যাসেস করতে হবে যে তার জীবনটা কতখানি রিস্কের মধ্যে আছে। সেক্ষেত্রে গণস্বাস্থ্য কেন্দ্র কেউ যদি এরকম সাসপেক্টেড থাকে কিন্তু তার ফলাফলটা আসেনি বা সে টেস্ট করাতে পারেনি, পেরে ওঠেনি, সেক্ষেত্রে কি গণস্বাস্থ্য কেন্দ্রে এরকম আইসোলেশন সেন্টার আছে যেখানে রেখে তাকে ডায়ালিসিস করা সম্ভব অন্য সবার থেকে আলাদা করে? জি জি, আমি ওই প্রসঙ্গে আসছিলাম। তো তখন আমি দেখবো যদি পেশেন্টের লাইফ রিস্কে থাকে তাহলে কোভিড পজিটিভ নেগেটিভ ওই ইস্যুটা ডাক্তারের জন্য তখন ইম্পর্টেন্ট না, জীবন বাঁচানোটা ইম্পর্টেন্ট। সেজন্য গণস্বাস্থ্য কেন্দ্র হোক বা স্পেশালাইজড হোক বা যে কোনো হাসপাতাল যেখানে কোভিডের দরকার নেই, এখন তো সরকার বলেছে সমস্ত হাসপাতালে কোভিডের চিকিৎসা করতে হবে। তো ওই হাসপাতালে যদি ডায়ালিসিসের সুবিধা থাকে তাহলে জীবন বাঁচানোর জন্য কিন্তু আলাদা রুমের প্রয়োজন নাই। জীবন বাঁচানোর জন্য তার একটা আলাদা মেশিন দরকার, সেখানে তার 6 ফিটের ভিতরে আর কোনো রোগী থাকবে না। দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। যে রুমে অন্য রোগীদের ডায়ালিসিস হচ্ছে সে রুমে মাস্ক পরে কার্টেন দিয়ে 6 ফিট থেকে 6 ফিটের একটা ব্যাসার্ধ তৈরি করে ওখানে তাকে কিন্তু ইমার্জেন্সি ডায়ালিসিস দেওয়ার বিধান আছে। সুতরাং ইমার্জেন্সি ডায়ালিসিস যদি তার মেশিন ফাঁকা থাকে আর যদি সে ডায়ালিসিস না দেয়, সেটা একটা কিন্তু একেবারে ফৌজদারি মামলার মতো একটা বিষয়। সো মেশিন যদি ফাঁকা থাকে আমাকে ডায়ালিসিস দিতে হবে, সে যে হাসপাতালেই হোক। আমরা যদিও আলহামদুলিল্লাহ গণস্বাস্থ্য কেন্দ্র আমরা তাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করেছি, তবে সেখানে তো আসলে আপনি তো জানেন আমাদের অনেক অনেক পেশেন্ট, বাংলাদেশের সবচেয়ে, বাংলাদেশ কেন পৃথিবীর সবচেয়ে বড় কিডনি ইউনিট, এটা একটা সবচেয়ে বড় ইউনিটদের মধ্যে একটা ইউনিট। এখানে প্রতিদিন প্রায় 300 ডায়ালিসিস হয়। আমাদের প্রায় 1000-এর উপরে পেশেন্ট আছে যারা রেগুলার ডায়ালিসিস আছে। এই সমস্ত পেশেন্টকে তো আমরা কিন্তু বের করতে দিতে পারবো না, এটা তাদের অধিকার যে তারা এখানে ডায়ালিসিস করছেন। আমি তো বলতে পারবো না যে আমার কোভিড পেশেন্ট আসতেছে আপনাকে আমি অন্য জায়গায় পাঠিয়ে দেবো, সেটা তো কিছুতেই সম্ভব না, কারণ প্রতিটা ডায়ালিসিস ওই রোগীর জন্য লাইফ সেভিং জিনিস। তো আমার নর্মাল পেশেন্ট হলো সবচেয়ে প্রায়োরিটি 1, সেকেন্ড হলো জীবন বাঁচানো অন্য রোগীদের। সেজন্য আমরা আমাদের তো এই মুহূর্তে জানেন যে আমাদের আর কোনো স্পেস নাই। আমরা যতগুলো স্পেস আছে প্রায় 110-15টা মেশিন আমরা রান করছি 2টা ফ্লোরে, আর কোনো মেশিন বসানোর জায়গা নেই। এর মধ্যেও আমরা যথেষ্ট মানে ব্যবস্থা করে একটা রুমে 2টা মেশিনের ব্যবস্থা করেছি যে এরকম ইমার্জেন্সি ডায়ালিসিস দেওয়া বা আমাদের কোনো পেশেন্ট যদি পজিটিভ হয়ে যায় কোভিড পজিটিভ তাদের ডায়ালিসিস দেওয়া। তো সেজন্য যে আমরা সব পেশেন্টকে দিতে পারবো বা অনেক পেশেন্ট দিতে পারবো সেই ক্ষমতা কিন্তু আমাদের নাই, যেহেতু আমরা স্পেস বাড়াতে পারছি না। আর একটা ফ্লোর যদি পেতাম বা আরেকটা জায়গা যদি পেতাম তাহলে একটা কোভিড হাসপাতাল ডায়ালিসিস সেন্টার শুরু করতে পারতাম, সেটা আমরা পারছি না। বাট লাইফ সেভিং ব্যবস্থাগুলো আমরা দিচ্ছি, দিয়ে তাকে বলছি যে ভাই মাপ চাই, আমার এখানে আর জায়গা নাই, তুমি নেক্সট ডায়ালিসিসের জন্য অন্য কোনো জায়গায় দেখতে হবে। ইনফ্যাক্ট এই যে পলিসিটা এটাই সমস্ত ডায়ালিসিস ইউনিটে হওয়া উচিত, যে জীবনটা বাঁচানোর পরে তারপর তোমাকে পেশেন্টকে বলা যে ভাই আমার স্পেস নাই, তুমি এখন দেখো এই নেক্সট 2 দিনে কোথাও একটা ভালো জায়গা খুঁজে নাও। তো এরকম যদি হয় তাহলে পেশেন্টের সাফারিংসটা কম হবে। আমার মনে হয় সমস্ত সেন্টারে আস্তে আস্তে এভাবে নিজেদেরকে মডিফাই করে নিতে পারবেন।
জি, এবং আমরা কিডনি রোগীদের ক্ষেত্রে শুরু থেকেই কিন্তু কিছু অভিযোগ শুনছি কোভিড-19 ক্ষেত্রে, যে অনেক রুগী ডায়ালিসিস নিতে গিয়ে ফেরত আসছেন, যে আসলে হয়তো তার জ্বর আসছে বা কোনো কারণে কোভিড-19 সাসপেক্টেড, তাকে হয়তো নিচ্ছে না। সেটা গণস্বাস্থ্য কেন্দ্রের ক্ষেত্রে ভিন্ন, সেটাও আমরা জানি। আমরা যখন রিপোর্ট করতে গিয়ে আমরা সেটি দেখেছি। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে টেস্ট করার ক্ষেত্রে যে মানে কিডনি রোগীদের জন্য কি আলাদা কিছু কোনো ব্যবস্থাপনা থাকা উচিত কিনা, কারণ যেহেতু আমাদের এত জনবহুল একটা দেশ, সেক্ষেত্রে তাদেরকে প্রায়োরিটি লিস্টে রাখা যেতে পারে কিনা, কারণ টেস্ট করা ছাড়া তো অনেক হসপিটাল নিচ্ছে না ডায়ালিসিসের জন্য। আপনি বলছেন যে কোভিড টেস্টের প্রায়োরিটি কিডনি রোগীদের ক্ষেত্রে, যাদের ক্রনিক কিডনি ডিজিজ। মানে ইনফ্যাক্ট আমার সেন্টারের কথা যদি আমি বলি, এটা যদিও অন্য সেন্টার থেকে আলাদা, আমরা তো আসলে একটা কিটের ব্যবস্থা করেছিলাম, যে কিটটা যদি অ্যাপ্রুভাল হতো তাহলে তো আমরা সমস্ত ডায়ালিসিস সেন্টারে এই কিটটা দিতে পারতাম। দিয়ে সাথে সাথে ওই দিন 5 মিনিটের মধ্যে আমরা বুঝতে পারতাম যেটা কোভিড পজিটিভ নেগেটিভ, সাথে সাথে আমরা সেইভাবে ব্যবস্থা করতে পারতাম, যেটা যদি কোভিড নেগেটিভ একদিকে হবে, কোভিড পজিটিভ হলে এইদিকে হবে। তো সেটা আনফর্চুনেটলি তো এখনো হচ্ছে না। আশা করি সরকার মহোদয় এটা সুবিবেচনা করবেন এবং এই অনুমতিটা হয়তো আমরা পাবো ইনশাআল্লাহ। তো এখন যেহেতু বাংলাদেশের প্রায় 55টা জায়গায় কোভিড টেস্ট হচ্ছে, সেজন্য একেবারে আগের মতো ওইরকম ক্রাইসিস কিন্তু নাই। সরকার কিন্তু যথেষ্ট ভালো ব্যবস্থা করেছেন, খুব স্বল্প সময়ের মধ্যে হলেও যথেষ্ট। 55টা সেন্টার বাংলাদেশের মতো ইকোনমিতে এত ছোট জায়গার মধ্যে করাটা কিন্তু আসলে এটা একটা গিনেস বুক রেকর্ডের মতো। এত দ্রুত কিন্তু অন্য কোথাও কোনো দেশে সম্ভব হয় নাই। সেজন্য সরকার অবশ্যই সাধুবাদ পেতে পারে। তারপরেও আমাদের জনসংখ্যা তো বিশাল, এই বিশাল জনসংখ্যার জন্য এটা কিন্তু যথেষ্ট নয়, এবং এই সংখ্যা দিনে দিনে বাড়ছে। গতকালকে 2,500 ছিল, এটা হয়তো নেক্সট ডেতে তো 10,000, 15,000 বা 20,000 হয়ে যেতে পারে। তো সেই জন্য আসলে এটা গভর্নমেন্টকেই সিদ্ধান্ত নিতে হবে, বা গভর্নমেন্ট এখন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করতে পারে, বা গভর্নমেন্ট যে সমস্ত কর্পোরেট হাসপাতালগুলোকে সেগুলোকে একটা নির্দিষ্ট স্লট দিতে পারে, যে বাইরের পেশেন্টের জন্য, ওপিডি পেশেন্টের জন্য 60% বা 70%, আর হাসপাতালে ইনডোর পেশেন্টের জন্য 30%, যাতে এই জায়গাটাতে আমরা পেশেন্টকে স্লটের ভিতরে আমরা পেশেন্টগুলো ঢুকাই দিতে পারি, কারণ তাদের যে লাইফ সেভিং জিনিসটা তাদের কারণে। কারণ একটা যদি কোভিড পেশেন্ট আমি আমার কোভিড নেগেটিভের মধ্যে ঢুকাই দেই, তাহলে কিন্তু ওখানে সবাই ইনফেক্টেড হয়ে যাবে। আমরা এই বিষয়টা নিয়ে আরো কথা বলবো ডাক্তার মামুন মুস্তাফি। আমাদের সময় হচ্ছে আবারও একটা বিরতির। দর্শক, সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানের সময় হচ্ছে আবারও একটা বিরতির। ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। আমরা কথা বলছিলাম কিডনি ডায়ালিসিস ও কোভিড-19 এই বিষয়টি নিয়ে। আমরা এই বিষয়টি নিয়ে আবারও কথা বলবো, তবে আমরা যেতে চাই, আমাদের সহকর্মী মাহফুজ কামাল আছেন আমাদের সাথে, এবং তিনি আছেন এয়ারপোর্টে, এবং অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে। মাহফুজ কামাল, আপনার কাছে জানতে চাচ্ছিলাম সেখানে ব্যবস্থাপনাটা কি এবং স্বাস্থ্যবিধিটা কতটুকু মানা হচ্ছে, একটু যদি আপনি আমাদেরকে বলেন। যেহেতু প্রায় 2 মাসেরও বেশি সময়ের পর আজ অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে, তো সেক্ষেত্রে আমরা দেখেছি আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার এবং ইউএস বাংলার প্রায় 20টিরও বেশি ফ্লাইট ছিল, কিন্তু যাত্রী স্বল্পতার কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। এবং আমরা সকাল থেকে এয়ারপোর্টে যেটা দেখেছি, স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু বিমান চলাচল শুরু হয়েছে। আমরা একটু সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করি। এখানে দেখছেন যে দেশের যে বিমান সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তাদের ফ্লাইট পরিচালনা শুরু করে দিয়েছে, এবং সিভিল এভিয়েশন ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু বিষয়গুলো তদারকি করছে, যে যাত্রীরা স্বাস্থ্যবিধি মানছে কিনা, বা এয়ারলাইন্স কর্তৃপক্ষ সব ধরনের সুযোগ সুবিধা রেখেছে কিনা, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক পরে প্রবেশ থেকে শুরু করে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়গুলো রয়েছে সরকারের পক্ষ থেকে, সেটি তদারকি করছে কিনা, সেই বিষয়টিও কিন্তু সবারকে মানানোর জন্য, বা যেহেতু আজ প্রথম ফ্লাইট চালু হয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিজুর রহমান, এবং আমরা তার সাথেও কিছুক্ষণ পরে কথা বলবো। আর আজ সারাদিন 4টি গন্তব্যে ফ্লাইট পরিচালিত হচ্ছে, যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স, তারা কিন্তু সৈয়দপুর, চট্টগ্রাম এবং সিলেট এই কয়েকটি রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। তো আমরা এখন সিভিল এভিয়েশন চেয়ারম্যানের কাছে একটু জানতে চাইব যে আজকে প্রথম দিনে প্যাসেঞ্জার ক্যাপাসিটি কেমন, যাত্রীরা কি নির্ভয়ে আসছেন, এবং কয়টি ফ্লাইট আছে এর মধ্যে বাতিল হয়েছে? আমি প্রথমেই বলেছিলাম যে আজকে আমাদের 24টি ফ্লাইট
আভ্যন্তরীণ রুটে সম্পাদন করার কথা ছিল, কিন্তু আমি এসে জানতে পারলাম যে যাত্রীর স্বল্পতা হেতু বিমান অলরেডি একটি ফ্লাইট ক্যান্সেল করেছে। বাকি সারাদিনে হয়তো বা আরও, যেটা জানতে পেরেছি এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে, আরও হয়তো বা 2টো ফ্লাইট ক্যান্সেল হবে পর্যাপ্ত পরিমাণ যাত্রী পায়নি দেখে। তবে আশা করছি যে ক্রমাগতভাবে যদি চলাচল আমরা নিরাপদ এবং নির্বিঘ্নে চলাচল করতে পারে, তাহলে যাত্রীরা অবশ্যই আর যাত্রী সংখ্যা আগামী দিনগুলোতে বাড়বে। আন্তর্জাতিক ফ্লাইট চালু করার ক্ষেত্রে সবার একটা আগ্রহ আছে এই বিষয়টা, এর কোনো সিদ্ধান্ত হবে কি না? আমরা আসলে এখন যেহেতু আমাদের বাংলাদেশে কোভিডের আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা এই ডোমেস্টিক অপারেশনের মাধ্যমে আমরা দেখতে চাচ্ছি যে আমরা কিভাবে নিরাপদভাবে ঝুঁকিটাকে প্রশমন করে কিভাবে আমাদের এই মানে উড্ডয়ন কর্মকাণ্ড সম্পাদন করতে পারি। এটার উপর নির্ভর করবে আমার আগামী দিনে ইন্টারন্যাশনাল ওপেনিংয়ের ব্যাপারে। আমরা দেখব যে হাউ সেফলি এয়ারপোর্ট ইজ রেডি। তারপরে আমাদের অন্যান্য সংস্থা, শুধু আমরা রেডি থাকলে হবে না, এখানে ইন্টারন্যাশনাল যেসব এয়ারলাইন্সগুলো আছে, বাংলাদেশে বর্তমানে কোভিডের কারণে অনেকেরই নিষেধাজ্ঞা আছে। তবে যদি আমরা এরকম আমাদের যদি এই ব্যবস্থা, যদি আমাদের এয়ারপোর্টের ব্যবস্থাপনা যদি ভালো দেখে, তাহলে সে অনেক দেশই আকৃষ্ট হবে আমাদের দেশে বিমান চলাচল পরিচালনা করবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটি ফ্লাইট দেখছি যে রানওয়েতে টেক অফ করছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করি। বিমানবন্দর এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট ইতিমধ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করছে। আমরা একটু সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে বিমানের শুধু সকালে একটি সৈয়দপুরে ফ্লাইট গিয়েছে এবং আজ 6টির মতো ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। দুঃখিত, এই ফ্লাইটটি ইতিমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছে এবং যাত্রী সংকটের কিন্তু বিমানবন্দর এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইট ইতিমধ্যে বাতিল হয়েছে। আর আজ আমরা সারাদিনই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকব এবং বিমান চলাচলের যেহেতু অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হয়েছে, সেক্ষেত্রে আমরা যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে কী ধরনের নিরাপত্তা নেওয়া হচ্ছে এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ আজ কয়টি ফ্লাইট চালু করবে বা কয়টি ফ্লাইট বাতিল করবে, সর্বশেষ তথ্য আমরা জানাবো। নিশ্চয়ই মাহফুজ, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন এবং আমরা দেখতে পেলাম যে একটি ফ্লাইট, অভ্যন্তরীণ ফ্লাইট এলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দীর্ঘ 2.5 মাস পরে আসলে এবং সর্বোচ্চ ব্যবস্থাপনা নিয়ে কিন্তু এটি চালু হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন নিশ্চয়ই এবং আমরা প্রতি ঘন্টার সংবাদে নিশ্চয়ই আমরা জানতে পারবো যে কোনটি আসলে ক্যান্সেল হচ্ছে বা কোনটি আসলে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে মাহফুজ। সহকর্মী মাহফুজ জানাচ্ছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ যে বিমান চালু হয়েছে সেই বিষয়টি নিয়ে। আমরা আবারও চলে যাব আমাদের সুরক্ষা প্রতিদিন যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, কিডনি ডায়ালিসিস এবং কোভিড-19, এই বিষয়টি নিয়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার মামুন মুস্তাফি। আবারও আসলে সেই প্রসঙ্গে ফিরতে চাই যে আমরা ব্যবস্থাপনা নিয়ে কথা বলছিলাম, আমরা টেস্ট নিয়ে কথা বলছিলাম এবং কিডনি রোগীর ক্ষেত্রে কি কি সুরক্ষা নেওয়া দরকার এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো। যে কোভিড-19 আপনি একটা বললেন যে যখন ডায়ালিসিসে যাবেন সেই সুরক্ষা, কিন্তু যেই রোগীটা বাসায় আছেন তার আসলে সুরক্ষার ক্ষেত্রে সে কি কি ধরনের ব্যবস্থা নেবে সেটি যদি একটু বলেন। কিছুটা বোধহয় যান্ত্রিক ত্রুটির জন্য আমরা শুনতে পাচ্ছি না ডাক্তার মামুন মুস্তাফির কথা। আমরা আসলে জানতে চাচ্ছিলাম ডাক্তার মামুন মুস্তাফির কাছে যে কিডনি রোগের ক্ষেত্রে যে রোগীর ক্ষেত্রে যে ব্যবস্থাপনাটা, যেটা আসলে বাড়িতে যে রোগীটা থাকবে ক্রনিক কিডনি রোগী, তার ব্যবস্থাপনাটা কি হবে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম। আসলে কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে ডাক্তার মামুন মুস্তাফির কথা আমরা শুনতে পাচ্ছি না। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই সমস্যাটা সমাধান হবে এবং আমরা এখন আমরা শুনতে পাচ্ছি ডাক্তার মামুন মুস্তাফি। এখানে কিন্তু অন্য সময়ের সাথে কোনো তফাৎ নেই। কিডনি রোগীরা নর্মাল পরিস্থিতিতে যেরকম থাকতেন, বাসায় যদি তার কোনো করোনা রোগী না থাকে তাহলে কিন্তু ওনার লাইফ প্যাটার্ন বাসায় কোনো পরিবর্তন নাই। উনি নর্মাল যে সমস্ত ডায়াবেটিস কন্ট্রোল করা, সেটার জন্য তার পরিমিত বা যেভাবে অ্যাডভাইস করা সেভাবে ডায়েট নেওয়া, বাসার মধ্যে যতটুকু সম্ভব তাকে পরিমিত এক্সারসাইজ করা,
বাসায় যদি উনি একসঙ্গে লম্বা চড়ার সময় না হাঁটতে পারেন, তাহলে ভেঙে ভেঙে 20 মিনিট করে যদি 3 বেলায় হাঁটেন, সেভাবেও চলবে। যতটুকু সম্ভব ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। একটা জিনিস হলো যে এক্সারসাইজ শুধু হার্টের রক্ত চলাচলের জন্য ইম্পর্টেন্ট তা না, এক্সারসাইজ কিন্তু কিডনি রক্ত সঞ্চালনও ঠিক রাখে। সেজন্য কিডনি রোগীদেরও কিন্তু রেগুলার এক্সারসাইজ হাঁটাহাঁটি করতে হবে। এই করোনার সময় একটা প্রবলেম হতে পারে যে ডায়েট ম্যানেজমেন্টটা হয়তো ঠিক মতো করা যায় কিনা। আমরা বলি যে পেশেন্টের বিভিন্ন যদি তার পটাশিয়াম বেশি থাকে তাহলে সবজি এবং ফল রেস্ট্রিক্ট করতে বলি, যদি তার ফসফেট বেশি থাকলে তাহলে ডায়েরি প্রোডাক্টস এবং মিট রেস্ট্রিক্ট করতে বলি, যদি প্রেশার বেশি থাকে তাহলে লবণ রেস্ট্রিক্ট করতে বলি। সুতরাং পেশেন্টের ডায়েট হবে তার রক্তের বায়োকেমিক্যাল রিপোর্ট অনুযায়ী সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড এটার উপর নির্ভর করে ওনার ডাক্তার ওনাকে যেভাবে অ্যাডভাইস করবেন সেভাবে ওনার ডায়েটটা হবে। তবে ডিফিকাল্ট হলে এখন এই করোনা পরিস্থিতিতে হয়তো ঠিকমতো বাজারে যাওয়া যায় নাই, ওনার যে সমস্ত জিনিসপত্রগুলো ঠিকমতো আনা যাবে কিনা সেইভাবে ওনাকে যতটুকু সম্ভব ওনার ফ্যামিলি মেম্বার যেন ওনাকে প্রায়োরিটি দিয়ে ওনার ডায়েটটা যেন ঠিকমতো রাখেন। ওনার যেহেতু ফ্লুইডটা বেশি ইম্পর্টেন্ট, কারণ মানুষ যখন বাসায় বেশি থাকে তাহলে কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য এই জিনিসগুলো বাসায় বসে তখন যথেষ্ট খেয়াল রাখতে পারেন। ডায়েট, ওনার ড্রাগগুলো যেন ঠিকমতো দেওয়া হয় এবং এক্সারসাইজটা যেন মেনটেন। আদারওয়াইজ কিন্তু ঘরে থাকলে কিন্তু করোনা কিডনি রোগীর এরকম কিন্তু কোনো ডিফারেন্স নাই নন করোনা এবং করোনার সময়। সমস্যাটা হলো বাসা থেকে বের হওয়ার পরেই। যে প্রসঙ্গটা আমরা এখনো আসি নাই সেটা হলো যে করোনা রোগীকে হাসপাতালে ডায়ালিসিস দিতে গেলে হাসপাতালের কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে যাতে এই করোনা রোগী থেকে বাকি রোগীদের করোনা না হয়। সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমি জানি না আজকে আপনার এই সময় এটা কভার করা যাবে কিনা বা যুক্তিসঙ্গত কিনা। না, নিশ্চয়ই আমরা জানতে চাই বিষয়টা নিয়ে। এটা হলো প্রত্যেক রোগীর দায়িত্ব। আমি এই মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে, প্লাস যখনই আমাদের রোগীরা আসে সবসময় আমরা এবং সামনে লেখাও আছে যে আপনার জ্বর আছে কিনা, কাশি আছে কিনা। এটা কিন্তু প্রত্যেক মানুষের এবং প্রত্যেক কিডনি রোগীর একটা মরাল দায়িত্ব যে তাকে তার জানানো তার হেলথ স্টাফকে যে আমি একটু সিক আজকে। এটা কিন্তু তার দায়িত্ব। আমি আপনাকে বলছি যে আমরা কিন্তু করোনা রোগীকে আমরা বাইরে বের করে দিচ্ছি না, কেউ এখন বাইর করে। সুতরাং প্রত্যেক রোগীর দায়িত্ব যে তাকে প্রথমেই হাসপাতালে এসে যে তাকে বলা যে আজকে আমার একটু সমস্যা আছে। আরো ভালো হয় যদি পেশেন্ট টেলিফোন করে সেন্টারে যে আজকে ভাই আমার তো সমস্যা আছে, আমি আজকে কি করব। তখন ওরা কিন্তু বলে দিবে যে আমাদের হাসপাতালে এমার্জেন্সি এবং এমার্জেন্সি হয়ে নেফ্রোলজিস্ট প্রতিদিন কিন্তু এই চ্যানেলটা চালু আছে। এমার্জেন্সি হবে, এমার্জেন্সি থেকে যদি মনে করে তাহলে আমি বা আমার যারা কলিগ আছে তাদের কাছে আসবে। এই চ্যানেলেই ডিসিশন হয়ে যাবে যে করোনার দিকে ডায়ালিসিস হবে না নন করোনার দিকে ডায়ালিসিস হবে। তো প্রত্যেক রোগীকেই কিন্তু প্রথমে বলতে হবে যে আমি সিক। তার মরাল দায়িত্ব আরেকজনকে সে ইনফেক্টেড না করা। যাই হোক, হাসপাতালে ঢোকার সাথে সাথে যদি সম্ভব হয় প্রত্যেক হাসপাতালের সামনে এখন একটা হাত ওয়াশ করার ব্যবস্থা আছে, হাতটা ধুয়ে নিতে হবে, স্যানিটাইজার লাগাইতে হবে এবং ওখানে যে ইলেকট্রনিক টেম্পারেচার মেশিন আছে তার সামনে দাঁড়াতে হবে যে টেম্পারেচার আছে কিনা। এইখানেই হলো সবচেয়ে হাসপাতালের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ডাক্তার মামুন মুস্তাফি, আসলে আপনি যেটি বলছেন, যেহেতু আমাদের সময় খুব কম, আমরা নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে অন্য আমাদের সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানে অন্য কোনো দিন আলোচনা করব, আরো বিস্তারিত জানবো। বিষয়টি হচ্ছে যে আসলে রোগী, চিকিৎসক, পুরো হাসপাতাল সবাইকে আসলে সচেতন থাকতে হবে। যার যার নিজের জায়গা থেকে, নিজের দায়িত্বশীলতার জায়গা থেকে নিজেকে সচেতন হতে হবে, তাহলেই আসলে এটাকে আমরা মোকাবেলা করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং নিশ্চয়ই যারা দর্শক আছেন তারা জানলো যে এই কোভিড-19 সময় কিডনি ডায়ালিসিস ব্যবস্থাপনা কি হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানে আপনারা জানলেন যে কিডনি ডায়ালিসিস এবং কোভিড-19 বিষয়টাতে আসলে কিভাবে ব্যবস্থাপনা করা দরকার এবং এই কোভিড-19 সময়টাতে যারা ক্রনিক কিডনি পেশেন্ট আছেন তারা আসলে নিজেদেরকে কি করে সুরক্ষা রাখবেন। এবং এই সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানে প্রতিদিন আমরা এই বিষয়গুলো নিয়ে হাজির হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।